হ্যালো ফ্রেন্ডস, আমি ইশিতা গুড়িয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন নামে যে কবিতাটি তোমাদের রয়েছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে রেখো, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সকলের আগে নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের আলোচনা পর্বে প্রবেশ করছি। তোমাদের হাতে কলমের প্রথমেই বুলেট আকারে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে। তার প্রথমেই বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? সৎ, নিষ্ঠা, দায়িত্ব পালন, ত্যাগের মধ্য দিয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারার জন্য আমরা মহৎ মানুষের জীবন কথা পাঠ করি। ক্ষয়ের দাগের প্রশ্ন, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? অত্যাচারী শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ ইত্যাদি সাম্রাজ্যলোভী জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। গয়ের দাগের প্রশ্ন, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ, মিনার তুমি দেখেছ? অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা শহীদ মিনার আমি দেখেছি। তোমরা যেটা দেখে থাকবে তোমরা সেটা নাম লিখবে, তাতে কোনো অসুবিধা হবে না। তারপর ঘয়ের দাগের প্রশ্ন, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? যারা সমাজের মঙ্গলার্থে নিজেকে উৎসর্গ করেছেন তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। উঙর দাগের প্রশ্ন, মানুষের নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? প্রকৃতির নিয়মে সকলকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তবুও তার টিকে থাকার বাসনা রয়ে যায়, তাই মানুষ নিজেকে চিরস্মরণীয় করে রাখতে চায়। তারপর আমরা একের দাগের প্রশ্নে প্রবেশ করব। সেখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে টিক চিহ্ন আর যেগুলো ভুল তাদের পাশে কাটা চিহ্ন দাও। একের 1 নম্বরে বলা হয়েছে ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটি ঠিক হবে, তাই টিক চিহ্ন দেওয়া হয়েছে। একের 2 নম্বর, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। এটি ভুল, তাই কাটা চিহ্ন দেওয়া হয়েছে। একের 3 নম্বর, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়, যা অবশ্যই ভুল, তাই এটি কাটা চিহ্ন হবে। একের 4 নম্বর, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। এটা অবশ্যই ঠিক হবে, তাই এটিতে টিক চিহ্ন দেওয়া হয়েছে। একের 5 নম্বর, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। এটাও ঠিক, তাই টিক চিহ্ন দিতে হবে তোমাদের। তারপর আমরা প্রবেশ করব 2 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। প্রথমে বলা হয়েছে কি, ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম মনে, এখানে মনে বসবে। মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। এখানে একটা জিনিস আমি বলে রাখবো, হর্ম মানে হলো অট্টালিকা বা প্রাসাদ। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে প্রবেশ করব। সেখানে বলা হয়েছে নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে মনোহর, সেখান থেকে হবে কুৎসিত। বিশাল থেকে হবে ক্ষুদ্র,
মূঢ় থেকে হবে পণ্ডিত। মূঢ় মানে তোমরা জানো বোকা, তাই সেখান থেকে হবে পণ্ডিত। ব্যর্থ থেকে হবে সফল। ভগ্ন থেকে হবে গোটা। লুপ্ত থেকে হবে বিদ্যমান। শুষ্ক থেকে হবে ভেজা। অধিকার থেকে হবে অনধিকার। দৃঢ় থেকে হবে শিথিল। অক্ষুণ্ণ থেকে ক্ষুণ্ণ। ধৌত থেকে অধৌত। নিত্য থেকে অনিত্য। সমুজ্জ্বল থেকে অনুজ্জ্বল। এরপর 4 নম্বর, সেখানে বলা হয়েছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। প্রথমেই রয়েছে নাম। এটি বিশেষ্য শব্দ, সেটিকে যদি বিশেষণে পরিণত করা হয় সেটি হবে নামী। তারপর মনোহর, এটি বিশেষণ, বিশেষ্যে পরিণত করলে হবে মনোহরণ। তারপর প্রস্তর, এটি বিশেষ্য, সেটিকে বিশেষণে পরিবর্তন করলে হবে প্রস্তরময়। তারপর রয়েছে মূঢ়, এটি বিশেষণ, এটিকে বিশেষ্যে রূপান্তরিত করলে হবে মূঢ়তা। তারপর রয়েছে ব্যর্থ, এটি বিশেষণ, বিশেষ্যে রূপান্তরিত করলে হবে ব্যর্থতা। তারপর রয়েছে ভগ্ন, এটি বিশেষণ, এটিকে বিশেষ্যে রূপান্তরিত করলে হবে ভগ্নাংশ। তারপর রয়েছে স্তূপ, এটি বিশেষ্য, এটিকে বিশেষণে পরিবর্তন করলে হবে স্তূপাকার। তারপর রয়েছে স্মৃতি, এটি বিশেষ্য, এটিকে বিশেষণে রূপান্তরিত করলে হবে স্মার্ত। তারপর রয়েছে রক্ষা, এটি বিশেষ্য, এটিকে বিশেষণে রূপান্তরিত করলে হবে রক্ষিত। তারপর রয়েছে মানব, এটি বিশেষ্য শব্দ, এটিকে বিশেষণে রূপান্তরিত করলে হবে মানবিক। তারপর রয়েছে হৃদয়, এটি বিশেষ্য শব্দ, এটিকে বিশেষণে রূপান্তরিত করলে হবে হার্দিক। তারপর রয়েছে প্রতিষ্ঠা, এটি বিশেষ্য শব্দ, এটিকে বিশেষণে পরিবর্তন করলে হবে প্রতিষ্ঠিত। তারপর রয়েছে দৃঢ়, এটি বিশেষণ, এটিকে বিশেষ্যে রূপান্তরিত করলে হবে দৃঢ়তা। তারপর দরিদ্র, এটি বিশেষণ, এটিকে বিশেষ্যে রূপান্তরিত করলে হবে দারিদ্র। এই বানানটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। তারপর আমরা 5 নম্বর প্রশ্নে প্রবেশ করব। সেখানে বলা হয়েছে নিচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমি অবশ্যই একটি করে বাক্য দিয়ে রেখেছি, তোমরা চাইলে অন্যরকম বাক্য লিখতেই পারো। প্রথমে রয়েছে অক্ষর, হাতের লেখা ভালো করার জন্য অক্ষরগুলি সুন্দর করো। তারপর রয়েছে চিরদিন, কোনো জিনিস চিরদিন স্থায়ী নয়। তারপর রয়েছে স্মৃতি, শ্যামবাবু মায়ের স্মৃতিতে একটি মন্দির বানিয়েছেন। মানব, মানব সমাজের প্রধান বৈশিষ্ট্য মনুষ্যত্ব। তারপর রয়েছে রক্ষা, ভগবান আমায় বিপদের হাত থেকে রক্ষা করলেন। তারপর রয়েছে অধিকার, মানুষের নির্দিষ্ট কিছু গণতান্ত্রিক অধিকার আছে। তারপর রয়েছে সম্বল, বৃদ্ধা মহিলাটির জমিটুকুই একমাত্র সম্বল। তারপর রয়েছে প্রতিষ্ঠা, আমাদের বাড়ির কাছে একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছে কিছুদিন হলো। তারপর 6 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে রয়েছে মনোহর, এটি হবে মনঃ যুক্ত হর, ম দন্তেন্য বিসর্গ, বিসর্গ দিতে কিন্তু একদমই ভুল করবে না। তারপর রয়েছে নমস্কার, নমঃ যুক্ত কার, এখানেও কিন্তু ম লেখার পর অবশ্যই বিসর্গ দেবে। তারপর রয়েছে ব্যর্থ, বি যুক্ত অর্থ। তারপর রয়েছে সিংহাসন, সিংহ যুক্ত আসন। তারপর রয়েছে প্রতিষ্ঠা,
প্রতিযুক্ত ইষ্ঠা। তারপর রয়েছে সমুজ্জ্বল, সমযুক্ত উজ্জ্বল। এটাও যখন লিখবে দন্তেস্ব ম লিখে ময়ের নিচে হসন্ত কিন্তু অবশ্যই দেবে। তারপর রয়েছে প্রস্তর, এটা হবে প্রপূর্বক স্ত্রী ধাতু যুক্ত অ। এটি একটি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। তারপর আমরা 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেব। নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। দেখো, প্রথমে রয়েছে আপনার, এটির গদ্যরূপ কি হবে না নিজের। রচি, গদ্যরূপ হবে রচনা করি। তরে, এর গদ্যরূপ হবে জন্য। খসিছে, এর গদ্যরূপ হবে খসে পড়ছে। ভূমে, এটির গদ্যরূপ হবে ভূমিতে। আছিল, এটির গদ্যরূপ হবে ছিল। এরপর রয়েছে হেরো, এটির গদ্যরূপ হবে দেখো। তারপর 8 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো। যেহেতু এখানে উল্লেখ করা নেই কটি করে সমার্থক শব্দ লিখতে হবে, তাই তোমাদের জন্য আমি একটি করেই সমার্থক শব্দের উল্লেখ এখানে করে দিয়েছি। মন থেকে সমার্থক শব্দ হবে চিত্ত, হর্ম থেকে হবে অট্টালিকা, মূঢ় থেকে বোকা, দরিদ্র থেকে গরিব, নদী থেকে তটিনী। তারপর 9 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 9-এর 1 নম্বর প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? তোমরা সকলেই জানো স্মৃতিচিহ্ন কবিতাটি কবি কামিনী রায়ের রচনা। 9-এর 2 নম্বর প্রশ্ন, কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। 9-এর 3 নম্বর প্রশ্ন, কবিতাটি কি জাতীয় রচনা? কবিতাটি গীতি কবিতা জাতীয় রচনা। 9-এর 4 নম্বর, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতাতে যারা নিজেদেরকে অর্থ ও প্রতিপত্তি দ্বারা পৃথিবীতে অমর করে রাখতে চায়, কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছে। এখানে বানানটা কিন্তু একটু ভুল আছে, তোমরা এটা যখন লিখবে অবশ্যই ঠিক করে লিখে নেবে। এই বানানটা কিন্তু বইয়েতে প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা ঠিক করে নিও। এখানে টাইপিং করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। তারপর 9-এর 5 নম্বর, সেখানে বলা হয়েছে তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়। তাদের অর্থাৎ কবি যাদেরকে মূঢ় বলেছেন তাদের কথা বলা হয়েছে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু অনেকে অর্থ প্রতিপত্তির দ্বারা স্মৃতিসৌধ বানিয়ে নিজেদের অমর করে রাখতে চায়, তবে কালের নিয়মে সেই সৌধও ধ্বংস হয়ে যায়, সেই কারণে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। 9-এর 6 নম্বর প্রশ্ন, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? যারা নিজ স্বার্থের কথা চিন্তা না করে অর্থাৎ নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 9-এর 7 নম্বর প্রশ্ন, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কালকে কবিতায় সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 9-এর 8 নম্বর প্রশ্ন, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? যারা অর্থ প্রতিপত্তির দ্বারা নিজেদের নাম অমর রাখতে চেয়েছে তাদের নাম কালের নিয়মে শুষ্ক তৃণের মতো ভেসে যাবে। এখানে সম্পত্তিবান মানুষের কথা বোঝানো হয়েছে শুষ্ক তৃণের মাধ্যমে। তারপর আমরা 10 নম্বর প্রশ্নে প্রবেশ করব। সেখানে বলা হয়েছে 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10-এর 1 নম্বর প্রশ্ন, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? আলোচ্য পাঠ্যাংশে ওরা বলতে অর্থ প্রতিপত্তি সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে। তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের মাধ্যমে মানুষ তাদের চিরকাল মনে রাখবে। 10-এর 2 নম্বর প্রশ্ন, মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি?
মূঢ় মানে আমরা সবাই জানি বোকা। তাহলে উত্তর কী রয়েছে আমরা দেখে নেব। স্মৃতিচিহ্ন কবিতায় অর্থ প্রতিপত্তি সম্পন্ন মানুষরা মনে করেছিল তাদের তৈরি সৌধের মাধ্যমে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু তারা এটা ভুলে যায় যে কালের নিয়মে একদিন সৌধগুলিও নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সেই সকল মানুষদের মূঢ় বলা হয়েছে। 10-এর 3 নম্বর প্রশ্ন, কে বা রক্ষা করে? কী রক্ষা করার কথা বলা হয়েছে? তার রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? প্রাচীনকালে তৈরি করা স্মৃতিসৌধকে রক্ষা করার কথা বলা হয়েছে। কালের নিয়মে যে কোনো বস্তুর ক্ষয় হয়, তাই সৌধগুলি রক্ষা করা সম্ভব হচ্ছে না। 10-এর 4 নম্বর প্রশ্ন, দরিদ্র আছিল তারা। কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? যারা দরিদ্র হয়েও মানুষের মনে চিরকালের জন্য স্থান পেয়েছে বা স্থান করে নিয়েছে, এখানে তাদের কথা বলা হয়েছে। তারপর বুলেট আকারে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যারা মানুষের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করে বা করেছেন, তারা চিরকাল মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাই এই সকল মানুষদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন। তারপর আমরা দেখে নেব 10-এর 5 নম্বর প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? কাল স্রোতে অহংকারী, ধনী, সাম্রাজ্যলোভীদের নাম ধুয়ে যায়। তারপর বুলেট আকারে দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের স্মৃতিকে কালের স্রোত গ্রাস করতে পারে না। 10-এর 6 নম্বর, মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? মানুষের হৃদয় একমাত্র জয় করতে পারে মানবতা। যারা মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থে কাজ করে, যাদের মানবিকতাই আসল পরিচয়, তারা তাদের কাজের মাধ্যমেই মানব হৃদয় ভূমি অধিকার করে। 10-এর 7 নম্বর প্রশ্ন, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? যে সকল মানুষ দরিদ্র হয়েও মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থে কাজ করে, কবি তাদের স্মৃতিকেই অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন, কারণ তারা তাদের কীর্তি দ্বারা মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। এরপর 10-এর 8 নম্বর প্রশ্ন, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী? মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থে কাজ ও দুঃখ দূর করাই আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা বলে মনে হয় বা মনে হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। এখানে তোমরা যখন চার্টটি প্রস্তুত করবে, ছবিগুলো অবশ্যই তোমরা কালেক্ট করে এখানে লাগাবে এবং সেই সঙ্গে আমি দুজন মনীষীর 2-3টি করে বাণী তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। প্রথমেই রয়েছে বিদ্যাসাগরের বাণী। প্রথম যেই বাণীটি রয়েছে সেটি হলো, মাতা পিতার পূজাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য। 2 নম্বর বাণী, আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। 3 নম্বর বাণী, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে
মাটির পৃথিবীতে। এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের বাণী। 1 নম্বর বাণী, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। 2 নম্বর বাণী, যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না। 3 নম্বর বাণী, সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে। তারপর 12 নম্বর প্রশ্ন, এখানে কোনো মনীষীর জীবনের বিশেষ ঘটনার কথা উল্লেখ করে বন্ধুকে লিখে জানানোর কথা বলা হয়েছে, অথবা সেই সম্পর্কে দেওয়াল পত্রিকার লেখার কথা বলা হয়েছে। এটা তোমরা নিজেরা করে নিও। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন দেখে নেব। সেখানে বলা হয়েছে কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। জগতে সব মানুষই চায় অমর হয়ে থাকতে। কালের নিয়মে মানুষ মরণশীল, তাই ধনী সাম্রাজ্যলোভী মানুষেরা চায় সৌধ তৈরি করে চিরকালের জন্য অমর হতে, কিন্তু কালের পরিহাসে সেই সৌধ ধীরে ধীরে ধ্বংসের পথে পা বাড়ায়। কিন্তু যে সকল মানুষ নিঃস্বার্থে পরের মঙ্গলার্থে জীবনকে উৎসর্গ করে তারা চির অমর হয়ে থাকে প্রতিটি মানুষের মণিকোঠায়। এই রকম ক্লাস 6 থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত বিভিন্ন বিষয়ে নোটস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।